সাথে এটা একটু অ্যালাইনমেন্ট আছে। কোনো কথা না প্লিজ। আচ্ছা, এটা এই চ্যাপ্টার থেকে আপনাদের কোশ্চেন আসবে। এই ইন্ট্রোডিউস বাংলাদেশ ইকোনমির সাথে এটা জাস্ট একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কারণ হচ্ছে এটার কিছু টপিক বাদ পড়ে গিয়েছিল। ওকে, আচ্ছা, ইকোনমিক প্ল্যানিং বলতে আমরা আসলে কি বুঝি? ইকোনমিক প্ল্যানিং বলতে কি বুঝি আসলে? ইট ইজ বেসিক্যালি আ মেকানিজম যেখানে available of the country's resources are economically exploited to achieve the some targets in the specific period of time. এখন এখানে কিছু বিষয় আছে, ঠিক আছে? যেমন দেখেন, টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি, এডুকেশনাল স্ট্যাটাস অফ দ্য পপুলেশন, এডুকেশন সিস্টেম, status of the agriculture and industry sector of the Bangladesh, public health system, domestic and foreign trade, volume of different resources, কি ধরনের রিসোর্সেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ন্যাচারাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশ যেটা হচ্ছে বাংলাদেশের এগ্রিকালচার বা ইন্ডাস্ট্রি সেক্টরের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম অফ দ্য কান্ট্রি, ইনফ্লেশন রেট। ইনফ্লেশন মানে বোঝেন তো? মূল্যস্ফীতি মানে আগে যে জিনিসটা আমি 10 টাকায় কিনতে পারতাম সেই একই কোয়ান্টিটি বা কোয়ালিটির জিনিসটা কিনতে আমাকে 15 টাকা খরচ করতে হচ্ছে। তার মানে আমার মুদ্রার দাম কমে গেছে, পণ্য বা সার্ভিসের দাম বেড়ে গেছে। দিস ইজ কল্ড ইনফ্লেশন। অ্যান্ড মানিটারি স্ট্যান্ডার্ড বা ফিসক্যাল পলিসিও বলি, মানিটারি পলিসি, ফিসক্যাল পলিসি। তারপর ব্যাংকিং সিস্টেম, পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যান্ড ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য কান্ট্রি। এগুলো হচ্ছে কিছু সিচুয়েশনস বা কিছু সিস্টেমেটিক্যালি যে বিষয়গুলো ইকোনমিক প্ল্যানিংয়ের সাথে রিলেটেড। ওকে, আচ্ছা, ইকোনমিক প্ল্যানিংয়ের আগে এই সিস্টেমগুলো হচ্ছে মাথায় রাখা দরকার। এখন এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের বা যে কোনো ইউএসের কথাও যদি বলেন, বিশ্ব অর্থনীতির প্রথম দেশ হচ্ছে ইউএসএ। অর্থনীতির দিক থেকে সবচেয়ে ডেভেলপড কান্ট্রি হচ্ছে ইউএসএ। ইউএসএতেও কিন্তু লিমিটেড রিসোর্স। একটা কথা মাথায় রাখতে হবে, আওয়ার ওয়ান্টস আর আনলিমিটেড বাট আওয়ার রিসোর্সেস আর অলওয়েজ লিমিটেড। বিকজ এখন এই আনলিমিটেড ওয়ান্টকে লিমিটেড রিসোর্স দিয়ে কিভাবে আমরা কি বলে অর্গানাইজ আমাদের প্রতিদিনের চাহিদাটা আমরা ফিল আপ করবো এবং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথটা কেমন হবে, ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সটা কেমন হবে সোসাইটিতে, ঠিক আছে? এটাই বেসিক্যালি ইকোনমিক প্ল্যানিং। এখানে দেখেন কেন আসলে বাংলাদেশের ইকোনমিতে ইকোনমিক প্ল্যানিং দরকার, নেসেসিটিস অফ ইকোনমিক প্ল্যানিং ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশি ইকোনমি। নাম্বার 1 ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট, সর্বোপরি দেশের অর্থনীতির উন্নতির জন্য। তারপর ইউটিলাইজেশন, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, এমন যাতে না হয় যে কোনো জায়গায় রিসোর্সের দরকার সেখানে রিসোর্স পাওয়া যাচ্ছে না, আবার কোনো জায়গায় একটা নির্দিষ্ট রিসোর্সের কোনো দরকার নাই বাট সেখানে রিসোর্সটা ওয়েস্ট হচ্ছে, এরকমটা যাতে না হয়। প্রপারলি প্রত্যেকটা জায়গায় যাতে আমরা রিসোর্সকে ফুললি ইউটিলাইজ করতে পারি, এর জন্য আমরা ইকোনমিক প্ল্যানিং করি। প্রমোটস দ্য ন্যাশনাল ইনকাম, বাংলাদেশের যে জাতীয় আয়, এখানে জাতীয় আয় বলতে কি জিডিপি বোঝাচ্ছে না জিএনপি বোঝাচ্ছে বলেন তো? জিডিপি, জিএনপি না। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যান্ড জিএনপি? আপনারা ইকোনমিক্স পড়তেছেন না, মাইক্রো ইকোনমিক্স? বাহিরের টাকাটা জিএনপির মধ্যে অ্যাড হয় না, জিডিপির মধ্যে অ্যাড হয়। আর ইউ শিওর? হ্যাঁ, উল্টো বলছেন। আচ্ছা, গ্রস ডোমেস্টিক কথাটা দিয়ে মনে রাখবেন, তাহলে আর ভুলবেন না, ঠিক আছে? ডোমেস্টিক কথাটার অর্থ শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ যে আপনার ইনকামটা। এখন অভ্যন্তরীণ মানে বোঝাচ্ছে হচ্ছে এটা বাংলাদেশের বর্তমান আয়তন কত? 1,47,500 না আরও বাড়ছে মনে হয়, ঠিক আছে? এখন হয়তো 148,000 সামথিং, ঠিক, 1,48,000 সামথিং। এখন এই নির্দিষ্ট আয়তনের মধ্যে কান্ট্রিতে, দেশের মধ্যে যত প্রোডাক্ট বা সার্ভিস প্রডিউস হচ্ছে, ঠিক আছে, সবারটা ইনক্লুডেড জিডিপিতে। এখন এই বাংলাদেশে কিন্তু অনেক ফরেনাররাও আছে, তাদের ইনকামটাও কিন্তু জিডিপি ইনক্লুডেড। কিন্তু জিএনপিতে, ন্যাশনাল ইনকামে কখনো ফরেনারদের ইনকাম থাকে না। এখানে শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তা বাংলাদেশি যারা ন্যাশনালিটি, যাদের বাংলাদেশি, শুধুমাত্র তাদের ইনকামটা জিএনপিতে অ্যাড হয়। তার মানে আমাদের দেশের বাইরে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের ইনকামটা জিএনপিতে অ্যাড হয়, বা
ন্যাশনাল প্রোডাক্ট বা ন্যাশনাল ইনকামও বলতে পারে। তো এই ন্যাশনাল ইনকামের প্রমোটের জন্য আমরা ইকোনমিক প্ল্যানিং করে থাকি। ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানুষের মানে কি বলে জীবনযাত্রার মান, ঠিক আছে, কোয়ালিটি অফ লাইফ। এখানে কোয়ালিটি অফ লাইফের সাথে অনেক কিছু ইনক্লুডেড, মানে আপনি যে এলাকাতে আছেন, যে দেশে আছেন, সেখানকার এডুকেশন সিস্টেম কেমন, এবং আপনি এডুকেশন সিস্টেম, হেলথ কেয়ার সিস্টেম, ঠিক আছে, আপনার প্রতিদিনের দৈনন্দিন যে আপনার প্রয়োজনীয় জিনিস, সেটা রাষ্ট্র কতটা ভালোভাবে ফুলফিল করতে পারতেছে, তার উপর ডিপেন্ড করে ওই দেশে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কত হাই হবে, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড অফ লিভিং ইমপ্রুভমেন্টের জন্য আমাদের প্রপার ইকোনমিক প্ল্যানিং দরকার। ইনইকুয়ালিটি, এখানে একটা স্পেস পড়ে গেছে, এটা ইনইকুয়ালিটি হবে। ইনইকুয়ালিটি অর্থ অসমতা। এই যে ইনকামের যে অসমতা, ঠিক আছে, একজনের ইনকাম 10 লাখ 20 লাখ, ঠিক আছে, 1 কোটি, আরেকজনের কোনো ইনকামই নাই, ইনকাম সোর্সই নাই। এই যে টাকার বা আপনার ডিস্ট্রিবিউশনের যে সমস্যা, ঠিক আছে, এটা যাতে না হয়, ঠিক আছে। এবং মানে কোনো প্রোডাক্টের মানে প্রডিউসার যিনি, মেইন প্রডিউসার যিনি, সে যাতে ন্যায্য মূল্য পায়। মধ্যস্বত্বভোগী যারা, যেমন আমাদের কৃষি পণ্যের বা সবজির দাম এত বেশি কেন, কিন্তু এই যে এত বেশি দিয়ে আমরা 1 কেজি সবজি কিনছি, এতটুকু মানে এর 10% মনে হয় পায় না কৃষক, যিনি আসলে প্রডিউস করে। তাহলে বাকি টাকাটা কার কাছে যায়? এই যে মধ্যস্বত্বভোগী যারা, মানে মানে কৃষকদের কাছ থেকে কিনে হচ্ছে আপনার ফ্যাক্টরি, তারা আবার বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তার আবার বেশি দাম বাড়িয়ে হচ্ছে, আবার ওই মহাজন যারা, তাদের কাছ থেকে আবার কিনতে হচ্ছে সাধারণ কাস্টমারদের, ঠিক আছে। আচ্ছা, রেইজেস ফুড প্রোডাকশন, ঠিক আছে। বাংলাদেশের বর্তমানে যে এখন তো আবার বন্যা শুরু হয়ে গেছে, এখন দেখবেন যে জিনিসপত্রের দাম আরও অনেক বেশি, বাজারে সবজি এখন পাবেনই না, সব কিছু দেখবেন সব ভেসে গেছে। হাজার হাজার মাছের যে আপনার কি বলে ঘের, হ্যাঁ মাছের ঘের বলে, চলে গেছে। তারপর গতকাল একটা ছবিতে দেখলাম যে পোলট্রি মুরগির যে খামারগুলো, অনেক মানে নাই, কোনো মুরগি নাই, এবং গরু ভেসে যাচ্ছে। খেয়াল করছেন কিনা আপনারা, দেখছেন কিনা আমি জানি না। এগুলোর একটা ইম্প্যাক্ট আছে, ঠিক আছে। প্রপার ইকোনমিক প্ল্যানিং হলেও এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের আসলে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক ক্ষয়ক্ষতিকে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে অলরেডি, মারা যাচ্ছে অলরেডি মানুষ, ঠিক আছে। আসলে বাংলাদেশ, সত্যি কথা বলতে, এই যে ভারত, ঠিক আছে, ভারতের সাথে বাংলাদেশের এই যে পানির যে একটা অসম বন্টন, এটা নিয়েও হচ্ছে গতকাল দেখছেন আপনারা যে টিএসসিতে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার, মানে প্রতি বছরই ওরা যখন আমাদের পানি দরকার হয় বা খরা মৌসুমে ওরা কি করে, বাদ দিয়ে পানিটা ওদের দিকে নিয়ে নেয়, তখন আমরা পানি পাই না, যখন পানি দরকার। আর যখন এরকম বন্যার মৌসুম হয়, ওদের এলাকায় বন্যার সৃষ্টি হয়, ওরা তখন বাদ ছেড়ে দেয়, তখন বাংলাদেশ প্লাবিত হয়। প্রতি বছর এই ঘটনাটা হচ্ছে, প্রতি বছর। কোনো একটা সিঙ্গেল বছরও আমার জন্মের পরে আমার মনে নেই যেরকম হয় নাই, ঠিক আছে। এস্টাবলিশমেন্ট অফ নিউ ইন্ডাস্ট্রিজ ফর ইনক্রিজিং প্রোডাকশন, নতুন ইন্ডাস্ট্রি, ঠিক আছে, নতুন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য ইকোনমিক প্ল্যানিংয়ের দরকার। এক্সপানশন অফ ট্রেড, শুধুমাত্র দেশে না, বিদেশেও যাতে আমরা ব্যবসায়িক যে সম্পর্ক বা ব্যবসায়িক যে পরিবৃদ্ধিটা, এটা যাতে আরও বাড়াতে পারি, ঠিক আছে। মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নামে একটা ইনভেস্টমেন্ট আছে, এফডিআই, ঠিক আছে। এই ধরনের বৈদেশিক রিলেশন বা বৈদেশিক ব্যবসা, ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে যাতে আমরা রিলেট হয়ে দেশের রেমিটেন্স বাড়াতে পারি, এই জন্য ইকোনমিক প্ল্যানিং দরকার। অবশ্যই আনএমপ্লয়মেন্ট কমানোর জন্য, ঠিক আছে, দেশে বেকারত্বের হার কমানোর জন্য, এবং সর্বোপরি মার্কেট ইকোনমি, গ্রাউন্ড ফর মার্কেট ইকোনমি, মানে ইকোনমির জন্য একটা নির্দিষ্ট বাজার তৈরি করার জন্য আমাদের প্রপার ইকোনমিক প্ল্যানিং দরকার, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, এইটা আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা, যে টাইপস অফ ইকোনমিক প্ল্যান, মানে এখানে সময়ের রেঞ্জটা বোঝানো হয়েছে, ঠিক আছে। যেমন যদি শর্ট টার্ম প্ল্যানের কথা আমি চিন্তা করি, 1 বছর বা তার কম, এই যে ধরেন আমি চিন্তা করলাম যে আমি আগামী বছরে 2025 সালে আমি চাই আমার জিডিপি 5% মানে প্রবৃদ্ধি হোক, জিডিপির প্রবৃদ্ধি 5% হোক। এটা কিন্তু 1 বছরের যে প্ল্যানিংটা, তাহলে 1 বছর বা তার কম রেঞ্জের জন্য যে ইকোনমিক প্ল্যানটা করি, সেটাকে বলা শর্ট টার্ম। আর মিড টার্ম হচ্ছে 5 ইয়ার্স বা তার বেশি, 5 ইয়ার্স না, 5 উইদিন 5 ইয়ার্স, ঠিক আছে।
আছে, বা 5 ইয়ার্সের বেশি হতে পারে, ফর এক্সাম্পল 6 থেকে 7 বছর, এর বেশি হবে না। যেমন যে পদ্মা ব্রিজের যে প্রকল্পটা, ঠিক আছে, এটাও মিড টার্ম ইকোনমিক প্ল্যানের একটা, কারণ পদ্মা ব্রিজের সাথে দক্ষিণাঞ্চল মানুষের ট্রান্সপোর্টেশন সিস্টেম জড়িত, কমিউনিকেশন সিস্টেম জড়িত, ঠিক আছে। সো এটাও ওয়ান কাইন্ড অফ ইকোনমিক প্ল্যান, এবং এটাতেও প্রায় কয়েক হাজার কোটি টাকার হচ্ছে আপনার বাজেট ছিল। তারপরটা হচ্ছে লং টার্ম হচ্ছে 10 বছরের জন্য হতে পারে, 15, 20, 25 বা তার বেশি। যেমন ভিশন 2021 বা 1941 সালের কি যেন ছিল একটা ডিজিটাল, না 1941 সালে একটা ভিশন ছিল না সাবেক প্রধানমন্ত্রী, স্মার্ট বাংলাদেশ, রাইট, সেটা ওয়ান কাইন্ড অফ লং টার্ম প্ল্যান, ঠিক আছে। এখানে কোশ্চেনটা আপনাদের এরকম আসতে পারে যে এক্সপ্লেইন দ্য টাইপস অফ ইকোনমিক প্ল্যান, এভাবে কোশ্চেনটা আসতে পারে। অর ডিসক্রাইব দ্য টাইপস অফ ইকোনমিক প্ল্যান উইথ এক্সাম্পলস, আপনারা এরকম এক্সাম্পল দিয়ে দিবেন। ওকে, যেমন মিড টার্ম প্ল্যান, পদ্মা ব্রিজ, বা ওই যে কি জানি রূপপুর পারমাণবিক প্রকল্প, এই ধরনের প্রকল্প হচ্ছে মিড টার্ম প্ল্যান রেঞ্জের মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ অ্যাজ উই ওয়ান্ট টু সি ইট, আমরা যেভাবে বাংলাদেশকে আসলে দেখতে চাই, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে এখানে একটা প্রপার ডেমোক্রেটিক সিস্টেম থাকবে, বা সত্যিকার অর্থে গণতান্ত্রিক যে আপনার ব্যবস্থাটা সেটা থাকবে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি। আপনি কথা বলতেছেন কেন? হোয়াটস ইউর প্রবলেম? ক্লাস শেষে প্রেজেন্টেশন দিবেন আজকের ক্লাসের উপরে, ঠিক আছে, যেহেতু কথা বলতেছেন। মানে কি যেন বলতেছিলাম, ডেমোক্রেটিক সিস্টেম, ঠিক আছে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং সেই রাষ্ট্র পরিচালনা করবে। অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সে করবে, এবং ইফেক্টিভ পার্লামেন্ট, মানে এমন একটা সংসদ থাকবে যেখানে হচ্ছে প্রত্যেকটা বিল পাস হবে, সেই ধরনের বিলই পাস হবে যেটা জনগণের ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠী যাতে এটার জন্য মানে স্বার্থ হাসিল না করতে পারে। তারপর 2 হচ্ছে পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার অ্যান্ড পিপলস পার্টিসিপেশন। অবশ্যই এখন যেটা বর্তমানে বাংলাদেশে হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে আমরা জনগণ যারা সত্যিকার অর্থে প্রত্যেকটা বিষয়ে এখন ছাত্রদের হস্তক্ষেপ আছে, ঠিক আছে। যে দেখেন এইচএসসি পরীক্ষাও তারা বন্ধ করে দিছে, তারা পরীক্ষা দিবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা ভালো হয় নাই। এখন দেখেন এটার দুইটাই আছে, কথা না, নেগেটিভ এবং পজিটিভ দুইটাই আছে। সত্যিকার অর্থে ওদের আসলে যারা অনেক আহত এবং নিহত যারা, তারা তো নিহতই চলে গেছেন। ইভেন এইচএসসি যারা বর্তমান পরীক্ষার্থী, তারা কিন্তু অনেকেই আহত অবস্থায় হাসপাতালে আছে, ঠিক আছে। তো তাদের পক্ষে তো আর পরীক্ষা দেওয়া সম্ভব না। আপনি যদি তাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, আবার অনেকে হচ্ছে হয়তো তার শারীরিক কোনো ক্ষতি হয় নাই, মেন্টাল একটা ট্রমার ভিতর দিয়ে এসে গেছে, ঠিক আছে। তো এমন তো অবস্থা অবশ্য পড়াশোনা করে পরীক্ষা দেওয়াটাও কঠিন, ঠিক আছে। সো এই দিক থেকে দেখতে গেলে ঠিক আছে, ভালো হয়েছে। আবার অন্য দিক থেকে যদি দেখতে চাই যে অবশ্যই পরীক্ষা না দিলে তো ওটার মূল্যায়নটা হয় না। অবশ্যই এখন যেটা এখন এটা তো একটা জাতীয় সমস্যা, ঠিক আছে। আচ্ছা, তারপর বলেন, আপনাদের অটো পাস, আপনারা কি অটো পাস চান? তাহলে ওদের দোষ দিচ্ছেন কেন? আপনার চেহারা দেখে মোটেও আপনাকে ট্রমাটাইজড মনে হচ্ছে না। বাসায় থাকেন না, ভার্সিটিতে ঠিক হয়ে যায়। ভালো হয়ে যান, বুঝছেন, ভালো হয়ে যান। আচ্ছা, নাম্বার 3, কথা না প্লিজ। গুড গভর্নেন্স থ্রু এস্টাবলিশিং দ্য রুল অফ ল এবং অ্যাভয়েডিং পলিটিক্যাল পার্টিজানশিপ। এখানে বোঝানো হচ্ছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সেক্টরে একটা গুড গভর্নেন্স বডি যাতে থাকে, মানে শাসন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা যাই বলি, মানে একটা ল বা সিস্টেমের প্রপার ব্যবহার যাতে থাকে। এখন বর্তমানে আগে কি ছিল, আগে ল ছিল ঠিকই, অ্যাপ্লিকেশন ছিল না, ঠিক আছে। যে যা করছে, ঠিক আছে, পকেটে খালি দিয়ে দিলেই হয়েছে, বুঝেন না। কিন্তু এরকম সিস্টেমটা যাতে না থাকে, আসলে যাতে, আচ্ছা ট্রাফিক পুলিশরা কাজ করতেছে না কেন? তাদের উপরি পাওনা কমে গেছে এই জন্য? দে আর সো ডিমোটিভেটেড, কারণ উপরি পাওনা কমে গেছে।
ট্রান্সফরমেশন অফ কথা না, ট্রান্সফরমেশন অফ পলিটিক্যাল কালচার, ঠিক আছে। এখন পলিটিক্যাল মানে সত্যিকার অর্থে রাজনৈতিক যে কালচারটা, সংস্কৃতিটা ছিল, সেখান থেকে বের হয়ে গেছি অলরেডি, এবং এটা ধরে রাখাটা হচ্ছে কঠিন, ঠিক আছে। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। এই সিচুয়েশনটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বা উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদের ট্যাকেল দেওয়াটা কঠিন, বাট যদি আমরা সাপোর্টিভ হই, দেশের জনগণ যদি সাপোর্টিভ হয়, তাহলে পসিবল, ঠিক আছে। আমাদেরকেও নিজেদের মধ্যে নিজেদের চিন্তা ভাবনা চেঞ্জ আনতে হবে। সোসাইটি ফ্রি অফ করাপশন, কোনো জায়গায় কোনো সেক্টরে যাতে ন্যূনতম দুর্নীতি না থাকে, ঠিক আছে। কোনো করাপশনের কারণেই কিন্তু আসলে ডিস্ট্রিবিউশনটা অফ ইনকামটা অনেক হাই থেকে লো হয়ে যায়, ঠিক আছে। যারা রিচ বা যারা ব্ল্যাক মানি, যেটা বাজারে কালো ওই ট্যাক্স না দিয়ে যে মানিটা তারা করে, এই কালো বাজারিদের দৌরাত্ম্য কমাতে হবে, ঠিক আছে। এবং এটার সবচেয়ে ভালো পন্থা হচ্ছে দুর্নীতি কমাতে হবে। এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইকুয়াল রাইটস ফর উইমেন, চাকরি বেসরকারি হোক সরকারি, যে কোনো চাকরি বলেন বা যে কোনো ধরনের বিজনেস বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাতে তারা তাদের প্রতিভা বা তারা তাদের স্কিল, তারা তাদের এডুকেশনটা ব্যবহার করার সুযোগ পায়। শুধু জেন্ডার বেসিসে তাদের যাতে কোনো ধরনের ডিসক্রিমিনেশন না হয়। এখানে শুধুমাত্র জেন্ডার বেস না, এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, যেমন উপজাতি যারা, তাদের ওখানে ভালো স্কুল কলেজ প্রতিষ্ঠা করা, তাদেরকেও বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ের বা কারিগরি শিক্ষার আওতায় নিয়ে আসা, তাদেরকেও তাদের মেধার ভিত্তিতে তাদের যে ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজে যাতে তারা শিক্ষা নিতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেওয়া। এরকম একটা দাবি মনে হয় তারা ইতিমধ্যে জানিয়েছে, যে তাদের পাঠ্যপুস্তকটা যাতে তাদের ভাষায় করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভ ইন ডিটেলস, এবং লাস্ট ওয়ান ইজ বাংলাদেশ ইন দ্য গ্লোবাল অ্যারেনা, বিশ্বে দরবারে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এভাবে আসলে বাংলাদেশকে আমরা দেখতে চাই। এবং ইট ইজ পসিবল ইফ উই অল ক্যান বি ইউনাইটেড, ঠিক আছে। আমাদের মধ্যে আসলে পার্থক্য অনেক বেশি, মতভেদের পার্থক্য অনেক বেশি। 10 জন মানুষ এক কথা বলতেছে, আবার 10 জন মানুষ অন্যরকম কথা বলতেছে। আমাদের মধ্যে আইডিওলজির ডিফারেন্ট অনেক বেশি, ঠিক আছে, আদর্শের যে বিষয়টা। কিন্তু দেখবেন জাপান বলেন বা চায়না বলেন, এই সব কান্ট্রিগুলো এত উন্নত হচ্ছে কেন? কারণ ওদের আইডিওলজি কিন্তু সেম, ওদের মধ্যে ঐক্যতা অনেক বেশি, এই কারণে ওরা ডেভেলপড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইনিশিয়েটিভের কিছু এরিয়া দেয়া আছে, যেমন মিটিং দ্য বেসিক নিডস। এখানে বেসিক নিডস বলতে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমরা জানি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে, ফ্রিডম অফ ফ্রিডম অফ প্রেস, ঠিক আছে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। এই ফ্রিডমটা যদি ব্যক্তি স্বাধীনতা যাতে থাকে, ঠিক আছে। পপুলেশন অ্যান্ড লেবার ফোর্সেস, জনসংখ্যা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং যে বাড়ন্ত জনসংখ্যা আছে তাদেরকে যাতে স্কিল্ড করা যায়। শুধুমাত্র বই পুস্তক নির্ভর যে শিক্ষাটা, সেটা আসলে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করে না। বই পুস্তকের সাথে সাথে অবশ্যই আমরা বই পড়বো, তার সাথে সাথে ট্রেনিংয়ের কিছু একদম হাতে কলমে যে শিক্ষাটা, সেটার যাতে কিছু ইস্যু থাকে। অনেকের দেখবেন যে এই যে ইলেকট্রনিক্স বিভিন্ন কাজ, তারা হচ্ছে আপনার আগ্রহ থাকে, তাদেরকে সেই সুযোগটা যাতে দেয়া হয়। ফুড অ্যান্ড নিউট্রিশন, এলিভেশন অফ পভার্টি, হেলথ কেয়ার সিস্টেমের ডেভেলপমেন্ট, এডুকেশন সিস্টেমের ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা হচ্ছে বিভিন্ন ধরনের বাঁধ বলেন। এখন আমি শুনতেছি যে ফারাক্কা বাঁধ বা এই সমস্ত বাঁধের কারণে, যেসব বাঁধের কারণে খুলে দেওয়ার কারণে বাংলাদেশে প্রতি বছর বন্যা হয়, তার এগেনস্টে বাংলাদেশেও নাকি একটা করে বাঁধ দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে শুনতেছি। এখন এটা আসলে করতে পারবে কিনা, এখন সম্ভব, এখন হয়তো ইনশাল্লাহ হবে, ঠিক আছে। হাউজিং, এনভায়রনমেন্ট, ওয়াটার রিসোর্সেস, সাবেক প্রধানমন্ত্রী একটা প্রকল্প ছিল না, আশ্রয়ন প্রকল্প, কি ছিল এটা? এই আশ্রয়ন প্রকল্প এটা কোথায়? একটি বাড়ি একটি খামার, এরকম কি প্রকল্প ছিল? একটি বাড়ি একটি খামার 10-11 সালে। আচ্ছা, এখানে দেখেন বাংলাদেশ ইন দ্য গ্লোবাল অ্যারেনা, অ্যাচিভমেন্ট অফ লিবারেশন, ঠিক আছে। এখানে লিবারেশনের কথা বলা আছে 1971 সালের, কিন্তু 2024 সালে যে আমরা মুক্ত করলাম দেশকে, লিবারেট করলাম, সেটা নিয়ে একটু আপনারা পড়াশোনা করবেন, একটু জানবেন, ঠিক আছে। এখানে বলা হচ্ছে মাল্টি প্রোস্ট মেজার্স উইল বি টেকেন টু আপহোল্ড দ্য
glorious history and the fruits of our national independence and liberation, energize the new generation with the spirit of liberation, patriotism, humanity কথা এখানে বলা আছে। আর বলা আছে কালচারের কথা, ফরেন পলিসির কথা। আপনি যে দেশেই যান না কেন বাংলাদেশের কালচার হেরিটেজকে সবসময় আপনি মাথায় রাখবেন এবং বাংলাদেশের কালচার বা হেরিটেজ যাতে অক্ষুণ্ণ থাকে, ঠিক আছে, এই প্র্যাকটিসটা আপনার থাকা উচিত। আপনি যে দেশেই যান না কেন ইউ উইল বি দ্য ফার্স্ট সিটিজেনশিপ অফ বাংলাদেশ, দেন আপনি অন্য কোনো দেশে সেটেল হলে সেখানকার সেকেন্ড সিটিজেন হলেও হতে পারেন। ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দিক থেকে বাংলাদেশ উইল ফলো দ্য পলিসি অফ ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল অ্যান্ড ম্যালাইজ টুয়ার্ডস নান। মানে এখানে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতিটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, মানে এটা কিন্তু ভালো কথা, ঠিক আছে, কিন্তু আসলে ভালোটা মুখেই ছিল আর কি, মানে কাজে ছিল না। কিন্তু এটা আসলে যাতে এখন বাস্তবায়ন হয় প্রপার একটা ইকোনমিক প্ল্যানিংয়ের মাধ্যমে, সেটাই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেইন এজেন্ডা হওয়া উচিত। দ্যাটস অল, ঠিক আছে। এখান থেকে আপনাদের কয়েকটা কোশ্চেন আসতে পারে, সাজেশন। আমাদের সাজেশন মোটামুটি রেডি, ঠিক আছে, মোটামুটি রেডি। আর একটু রিভাইজ করতে হবে, আর একটু কিছু জিনিস অ্যাড করতে হবে, কিছু জিনিস সরাতে হবে, তাহলে হচ্ছে আপনাদের